দুই সন্তানের মা হওয়া মুখের কথা না। যারা খুব তাচ্ছিল্যভাবে বলে না যে হচ্ছ তো মা, তার জন্য এত ঢং করার কি আছে, বা অনেককে এটাও বলতেও শুনেছি যে এটা ভিডিও করে এত ন্যাকামো করার কি আছে, তুমি কি পৃথিবীতে একা মা হচ্ছ, আর কি আমরা কেউ মা হইনি, আমাদের কি কোনো কষ্ট হয়নি, এই ধরনের মন্তব্য মানে আমরা যারা মা হই, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, এদেরকে এইভাবেই তাচ্ছিল্যভাবে কথাগুলো বলা হয়। কেন বলা হয় বা কি কারণে আক্রমণ করা হয় সেটা আমি জানি না। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কালকেই তো রাতে দিদি সোরেন্দা চলে গেছে, আর পুচকু দুটোও চলে গেছে। বিশেষ করে ছোটটার জন্য এত মন খারাপ হচ্ছে আমার, কি বলবো। আর আশা করছি যারা আমার মেয়েকে নিয়ে এত প্রশ্ন করেছিলে তাদের ভুল ধারণাগুলো ভেঙে গেছে। রিসেন্ট আমার ভিডিও পোস্ট করেছি, সেই দুটো ভিডিওতে আমি খুব ভালো করে ক্লিয়ার করে সবকিছু বলে দিয়েছি। তো এখানে আমি আর প্রীতম মিলে আস্তে আস্তে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আমাকে অনেকেই কমেন্টে বলেছিলে যে এই গদিটা এইরকম ভাবে সামনে ডাইনিং হলে না পেতে কোনো একটা রুমের মধ্যে মানে পাতলে সুন্দর লাগে দেখতে। আমরা ভেতরে একবার পেতেছিলাম, কিন্তু এটা কোনো ইউজ করা হচ্ছিল না। তাই ভেবেছিলাম এখানে তো আমাদের টিভি দেখা হয়, আর আমাদের কাছে যখন একটা জিনিস আছে তাই এখানে বসার জন্য আলাদা করে সোফা কেনার কোনো দরকার নেই। তাই প্রীতম আর আমাদের ডিসাইড করি যে এই গদিটা এখানেই পাতবো। আর এখানে যতবার আমাদের বাড়িতে সবাই এসছে সবাই কিন্তু এই গদিটার মধ্যেই বেশি টাইমটা কাটিয়েছে। তার কারণ হচ্ছে এটা এতটাই কমফোর্টেবল, কিছু বলার নেই। আর আমরা যেহেতু টিভি দেখি, এই জায়গাটা আমাদের জন্য কিন্তু কোনো রকম এখানে শৌখিন নষ্ট হয় না, বা বলতে পারো সুন্দরই লাগে দেখতে, খারাপ লাগে না। অনেকে বলছিল সোফা কেনার জন্য এই জায়গাটার জন্য, কিন্তু আমি কিনিনি। তার একটা কারণ আছে, কারণ এই ভাড়া বাড়িটা বড় হলেও নেক্সট যে ভাড়া বাড়িতে আমরা যাব সেই বাড়িটা যে বড় হবে তার তো কোনো মানে নেই। তাই আমি সাধারণত কিনিনি ওই কারণে ভেবেই। তো এখানে বিছানাটা সুন্দর করে ক্লিন করা হয়ে গেল। এবার ভালো করে পর্দাগুলো আমাকে সাজাতে হবে। আজকে আমার কাজ করতে একটু ইচ্ছা করছিল না, কারণ দুটো দিন দিদিরা ছিল, মানে দুটো দিন থাকেনি, একটা দিন ছিল, দুপুর দিকে এলো, হিসাব মতো ওই একটা দিনই ছিল। কিন্তু ওই যে বাড়িতে কেউ এসে থাকলে না, হঠাৎ করে চলে গেলে আবার তখন খুব খারাপ লাগে অ্যাডজাস্ট করতে, সেই জিনিসটাকে টাইম লাগে। সেই জিনিসটাই আমার সাথে মানে হচ্ছিল, কোথাও গিয়ে একটু মনটা খারাপ লাগছিল। আর মন খারাপ থাকলে তো শরীরটা খারাপ লাগেই। আমি না শুধু ভাবছি আমি একটা সন্তান নিয়ে পারছি না, আর সেখানে দিদি দুটো সন্তানকে নিয়ে, মানে দুটো মেয়েকে নিয়ে সারাদিন কি পরিশ্রমটাই না করে। কিছু কিছু মহিলা আছে যারা বলে হচ্ছ তো এই মা, তাতে এত সব করার কি আছে। বিশ্বাস করো, মা হওয়াটা না খুব একটা সহজ না, এইটুকু অন্তত আমি জানি। আর তারপরে আরেকটা মা হয়ে আবার দ্বিতীয়বার মা হওয়াটাও না খুব একটা মানে সহজ না, জানো তো। তার কারণটা হচ্ছে প্রথমবার মা হওয়ার যে কষ্টটা, আমরা সবসময় জানি যে মা হতে গেলে অনেক কষ্ট করতে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় মাদেরকে বা মেয়েদেরকে। তো সেই জিনিসটা আবার যখন আমরা সেকেন্ড টাইম করি না, তখন তার জন্য অনেকটা মনের জোর বা মানসিকতার জোর লাগে। আর এই জিনিসটাকে এতটাও ছোট করে দেখো না, কিছু কিছু মানুষকে আমি এই কথাটা বলতে চাইছি। আর হ্যাঁ, এটা হয়তো তোমাদের খারাপ লাগে যে তোমাদের এত ভিডিও করার কি আছে। আসলে তোমরা ভুল করছো। যারা ভিডিও প্রথম থেকেই বানায় তারা সব কিছু মোমেন্টই কিন্তু শেয়ার করবে তোমাদের সাথে। তারা যে শুধু তোমাদের সাথে আলাদা করে প্রেগনেন্সির ভিডিওই শেয়ার করছে এমনটা কিন্তু না, এটা তোমাদের একটা ভুল ধারণা। প্লিজ তোমরা কখনোই নিজেরা মা হয়েছো বলে অন্যকে আমরা কি মা হইনি, কি তোমাদের বেশি কষ্ট হয় এটা বলো না। কারণ তোমার যে কষ্টটা তুমি হয়তো ফেস করনি, আরেকটা মা যে সেই কষ্টটা ফেস করছে না এমনটা না। সবার পরিস্থিতি বা সিচুয়েশন এক থাকে না। প্রেগনেন্সির সময় অনেক কমপ্লিকেশন আসে আমাদের মধ্যে, মানে একটা মা যখন হই না আমরা, তখন নানা রকম আমাদেরকে অনেক কিছু ফেস করতে হয়। শুধু যে শরীরের দিক থেকে তা না, আশেপাশে মানুষদের দিক থেকে, শ্বশুরবাড়িতে নানা রকম কথাবার্তা সব কিছুই আমাদেরকে ফেস করতে হয়। তারপরে যদি তোমরা কিছু খুঁটিনাটি কথা বলো, তখন সেই মেয়েটার উপর দিয়ে কী যাবে সেটুকু একটু ভেবে দেখো। আরও একটা কথা বলবো, কাউকে আঘাত করবার আগে একবার ভেবে দেখো যে সে তোমার সত্যি কি কোনো ক্ষতি করেছে, বা তোমার কোনো খারাপ চেয়েছে, বা তোমার নিয়ে কিছু খারাপ বলেছে যে তুমি তাকে নিয়ে এতগুলো খারাপ কথা বলছো তোমার মনের শান্তি মেটানোর জন্য, বা তুমি কাউকে খারাপ বলে ভালো থাকবে, নিজে একটু শান্তি পাবে সেই জন্য তুমি খারাপ বলছো। প্লিজ এগুলো করো না। তো যাই হোক, আমি আজকে টিফিনে একটুখানি ম্যাগি সেদ্ধ করেছিলাম, যেটা আমার একদমই ভালো লাগে না, বাট চোখ নাক বন্ধ করে খেয়ে ফেললাম, কারণ টিফিনে আজকে কিছুই ছিল না। আর আজকে করব আমি বডি কেয়ার, মানে বডি কেয়ার বলতে যেটা করি সেটাই তোমাদের সাথে মোটামুটি শেয়ার করি।
দেখো তোমরা আমাকে অনেকেই যখন ফেসটা আমি ক্লিন করেছিলাম তখন বলেছিলে দিদি তুমি হাতের যে লোমগুলো হয় সেটাকে কিভাবে ক্লিন করো। আমি সিম্পল প্রসেসেই বলবো তোমাদেরকে, আমি কোনো রকম ভ্যাকসিন করাতে যাই না, কারণ আমার পার্লার যেতে ভালো লাগে না। অনেস্টলি বলতে আমার একদমই ভালো লাগে না, কারণ অনেকটা সময় ধরে আমাকে বসে থাকতে হয়। অত ধৈর্য সত্যি কথা বলতে আমার নেই। আমি ভীষণ চঞ্চল একটা মেয়ে, আমি এক জায়গায় বসে থাকতে পারি না। কারণ আমি একবার স্মুথনিং করেছিলাম আমি জানি, আর একবার মনে হয় আমি হেয়ার কালার করেছিলাম, তো তখন আমার প্রচুর বিরক্ত লেগেছিলো। তাছাড়া আমি খুব একটা পার্লার যাই না। তো আমি সাধারণত জানো তো বাড়িতেই একটা ভালো কোনো কোম্পানির রেজার দিয়ে এইভাবে হেয়ারটাকে রিমুভ করে দিই, কোনো বডি শাওয়ার জেল দিয়ে। তো এটাতে আমার কোনো স্কিনের ক্ষতি হয়নি, আর কোনো দিনও বেশি লোমও বেরোয়নি। এটা কিন্তু আমার হেয়ার যেটা গ্রোথ আছে সেই রকমই নর্মালি বেরোয়, আর কোনো রকম প্রবলেম হয়ও না আমার স্কিনের মধ্যে। আর টাকাটাও বাঁচে, যেটা আমি পার্লারে গিয়ে করি। হ্যাঁ, হয়তো তোমাকে নিজে নিজে করতে হবে, এটাই একটা প্রবলেম। তো আমার কোনো অসুবিধা হয় না। আমাকে অনেকে আগের বারে জিজ্ঞেস করছে যে তুমি যখন ফেসটা ক্লিন করো সপ্তাহে কদিন করে করো। না, আমি সপ্তাহে করি না, 2 সপ্তাহ পর পর যদি মনে হয় আমার মানে গ্রো করেছে হেয়ার, তো তখন হয়তো আমি ওটাকে রেজার দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করি। তো তারপরে যেটা করি, আমি বডি কেয়ারে সেরকম কিছুই ইউজ করি না। শীতকাল এলে একটা বডি লোশন ইউজ করি, যেটা অ্যারোমা ম্যাজিকের খুব ভালো ক্রিমটা। মানে আমি বলতে পারো অনেক বছর ইউজ করছি, বিয়ের আগের থেকে ইউজ করছি। এটা খুবই ভালো ক্রিম, মানে এটার মতো বডি ক্রিম আমি কোথাও পাইনি। এটা শিয়া বাটার ক্রিমটা অ্যারোমা ম্যাজিকের খুবই ভালো, তো এটাকেই আমি ইউজ করি সাধারণত। তো ব্যাস, আর কিছুই না। আর গরমকালে তো কোনো কিছু ইউজই করি না। আর ভার্জিন কোকোনাট অয়েলটাও ইউজ করি আমি। এই ছিল আমার সিম্পল বডি কেয়ার। মাঝে মাঝে হয়তো সপ্তাহে বলতে পারো 1 দিন 2 দিন স্ক্রাব করে নিই, যেটা আমাদের আমি যেটা বানাই হোম স্ক্রাবিং, সেটা দিয়েই করি। তো এদিকে ভাত বসিয়েছিলাম। আর তোমাদেরকে একটা হাসির কথা বলি, আমি একদিন মাটন এনেছিলাম দিদি জামাইবাবুরা যখন এসেছিল, তো তখন এতটা পরিমাণে মাটন আনা হয়েছিল যে তখন কাঁচা তুলে রাখা হয়েছিল। আর তোমরা খুব ভালো করে জানো যে আমার এই সময়টাই না আমি না কোনো রকম চিকেন মাটন বা কিছুই মানে চিকেন মাটন বলছি, চিকেন খেতে পাচ্ছি না, মাছ খেতে পাচ্ছি না, ডিমও খেতে পাচ্ছি না, মাটনটা খেতে পাচ্ছি, সত্যিই খেতে পাচ্ছি। আর খুব ভালোভাবে খেতে পাচ্ছি মাটনটা, কোনো গন্ধও লাগছে না বা কোনো রকম অরুচিও লাগছে না। আর যদি আমি প্রতিদিনও খাচ্ছি তো তাতেও আমার কোনো রকম অরুচি লাগছে না। তার কারণটা বলি, যেখানে আমি মাটন খেতেই পারতাম না সেখানে আমার কোনো রকম অরুচি লাগছেই না, কেন জানি না। আজ কতদিন যাবতই আমি না খাচ্ছি মাটনটা, কোনো রকম অরুচি বা কিছু নেই। তো এখানে আমি মশলাটা বেটে নিচ্ছি। আর যেহেতু সেদিনকে দিদি জামাই বলেছিল অনেকটা পরিমাণে মাটন আনা হয়েছিলো, তো একটুখানি ফ্রিজে তুলে রাখা হয়েছিল, তো ভেবেছিলাম যে একদিন করে দেবো। তো ভাবলাম এটাই করে দিই, কারণ বেশি দিন এই কাঁচা মাটন যদি ফ্রিজে রাখি না এটা টেস্ট ভালো হয় না। এমনিতেও জানো তো আজকে করলাম, মানে একদিন বাদে করেছি, তো তাতেই মনে হচ্ছিলো টেস্টটা ভালো নেই। মানে কাঁচা মাটন যদি আমি ফ্রিজে ডিপে ভরে দিই না, তো আমার কেন জানি না যেটা ফ্রেশ মাটন আনা হয় যেটা টেস্ট এত ভালো লাগে সেটার মতো টেস্ট লাগে না। তো এখানে মা আমাকে কল করেছে, ফোন করে খবর নিচ্ছে যে কেমন কি রয়েছি না রয়েছি। আর এখানে সব থেকে অবাক কাণ্ড শুনবে, মানে আমি না মানে শক হয়ে গেছি আজকে। তার কারণ হচ্ছে আমার কাকা আজকে আমাকে ফোন করেছে হসপিটাল থেকে, মানে হসপিটালে তখনও অ্যাডমিট ছিল। তো কাকাকে ফোনটা ভাই দিয়ে গেছে, তো সব আমাকে ফোন করেছে, ফোন করে আমার খবর নিচ্ছে তুই কেমন আছিস। মানে ভাবতে পারছো, মানে যেখানে আমি খবর নেব কাকাকে যে তুমি কেমন রয়েছো, সেখানে কাকা উল্টে আমার খবর নিচ্ছে যে তুই কেমন রয়েছিস, ভালো আছিস তো, তোর শরীরটা ঠিক রয়েছে তো। আমি না অবাক হয়ে গেছি। আমি বললাম যে তুমি তো হসপিটালে মানে খুব বাড়াবাড়ি একটা অবস্থায় ভর্তি করা ছিল কাকাকে, তো সেখানে আমি কোথায় কাকাকে ফোন করে খবর নেব। তো কাকার কাছে তো ফোন ছিল না, তাই আমি জানতাম না, বাবাদের কাছ থেকেই খবরটা নিচ্ছিলাম। তো এখন যখন পেয়েছে তখন আমি মাঝে মাঝে এবার করতে পারবো ফোন। তো এইখানে না আমার খুব অবাক লাগলো যে মানুষটা আমার খবর নিচ্ছে হসপিটালে বেডে শুয়ে শুয়ে। তো এখানে ওই যে দেখো আমি ফোনে কথা বলছি আর ওই যে রান্না করছি ওই চলছিল। তো এখানে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, এদিকে ভাত বসিয়েছি। আজকে প্রীতম না খেয়েই গেছে, ও আজকে বাইরে খেয়ে নেবে বললো। আর আমি এখানে আমাদের জন্য রান্না করছি, রাতে এসে প্রীতম খাবে এই যে। আর অনেকটা দেরি করেই আজকে আমি রান্না চাপিয়েছি জানো, প্রায় বলতে পারো 12টার পর। তো এখানে সব মশলাটা দিয়ে আমি কষাবো এবার।
কথা বলতে বলতে রান্না করলে না কোনো মাথায় থাকে না কখন কি দিচ্ছি, কি দিয়ে কি করছি, মানে ফোনের মধ্যেই পুরো মনটা থাকে। তো সেই কারণে কখন কি দিই মাথায় থাকে না। এখানে আমি 2বার নুন দিয়ে দিয়েছি ভুল করে, যাই হোক নুনটা ভাগ্যিস বেশি হয়নি। তো এখানে আমি একটুখানি মশলাটা কষে নিচ্ছি। আজকে আমি মাটনটাকে সেদ্ধ করেই করব, যেটা খুব বোকামোর কাজ করেছি। না সেদ্ধ করে করলেই ভালো হতো, এখন মনে হচ্ছে যে কষি করলেই ভালো হতো, কারণ ফ্রিজে ছিল তো। এই সেদ্ধ করে করার পর না আরোই টেস্টটা ভালো লাগছিল না। আমার এই প্রথম মাংস রান্না, যেটা আমার ভালো লাগেনি কেন জানি না, মানে বুঝতে পারলাম না। আমার এই প্রথম জীবনে মনে হয় মাংস রান্না করলাম, মানে প্রথম যখন রান্না করছিলাম তখনও মনে হয় আমার ভালো লেগেছিলো রান্নাটা, বাট এবারে কেন জানি না মাংস রান্নাটা আমার একদমই ভালো লাগেনি। তো এখানে আলু দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিলাম মাংসটাকে একটু নরম করে। আর মাংসটার টেস্ট বললাম তোমাদেরকে চলে গেছে। আর এখানে দুটো ওই কি বলে ডলু লঙ্কা না ডলু লঙ্কা কী বেশ বলে, ওইটা দিয়ে দিলাম। বেশ সুন্দর করে এই মাংসটাকে একটু কষা কষা করব। আর এখানে যে স্টকটা ছিল মাটনের সেটাকে দিয়ে আমি করছি ভালো করে কষিয়ে। মাংসটা রান্না করার সময় না কোনো রকম গন্ধ আসেনি, সেন্ট আসেনি, তাই বুঝেছিলাম। এইটা আমার দিদির মেখে যাওয়া কদবেল, ঠিক আছে। এটা আমরা 2 বোন মিলে সেদিনকে মাখলাম, খাওয়া হয়নি, ও খায়নি, ওর শরীরটা খারাপ হয়ে যায়, তারপরে তো রাতে বাড়ি চলে যায়। এখন এটা আমি খাচ্ছি, ও হয়তো ক্যামেরার এই পার থেকে দেখছে যেটা আমি খাচ্ছি, আর আমি এটা ড্যাম শিওর যে ওর জিভ দিয়ে জল পড়বে, ঠিক আছে। আর মাখাটা কি ভালো হয়েছে রে, তুই যে কি মিস করলি। খাচ্ছি, ঠিক আছে। কি ভালো হয়েছে, কি মিস করলি রে। এই ভিডিওটা অনেক পরে যাবে, তাই তুই যদি লোভও দিস আমার পেট ব্যথা করবে না, ঠিক আছে। কদবেলটা খাচ্ছিলাম ঠিক কথাই, কিন্তু মনটা ওর জন্য বেশ খারাপ হচ্ছিল যে ও মাখলো আমার সাথে, বেচারি খেতে পেলো না। তো যাই হোক, এখানে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে মাংসটা। আমি খুব একটা গ্রেভি করব না, সেই কারণে অল্প জল দিয়েই বেশ কষিয়ে নিচ্ছিলাম। তারপরে সন্ধে মানে প্রীতম আসার পর আমি আর প্রীতম চলে গেছিলাম অর্কর শীতে মানে স্কুলের ড্রেসগুলো আনতে, কারণ এবার তো ঠান্ডা পড়ে যাচ্ছে আর সময় হবে না, সেই জন্য আমি আর প্রীতম ভাবলাম এই সময় চলে যাই, শীতের ড্রেসগুলো নিয়ে চলে আসি। আর এখানে দেখো একটা সোয়েটার নিলাম, ওর একটা ফুল হাতা ড্রেস নিলাম, আর এই যে টুপিটা দেখে ও কি হাসছে, মা এটাকে মাংকি টুপি কেন বলে। তো তারপরে আমি একটু চাট খেয়েছিলাম। আমার এখন না আবার ফুচকার প্রতি একটা ভালো রকম প্রেম উতলে উঠেছে, কারণ তোমরা জানো আমি বাইরে গেলে তাই সেরকম কিছুই খেতে পারি না, তাই একটু চাটটা আমার খুব বেশ প্রিয়। তো তারপরে বাড়িতে এসে ভাত ছিল, তারপরে মাটন ছিল, তো সেই দিয়ে রাতের ডিনারটা আমরা সারবো এবার। এখানে অর্ককে মা বললো যে আমাকে ছোট্ট একটা প্লেটে দাও, আমি ছোট্ট প্লেটে খাবো। তো এই অর্ককে একদম ছোট প্লেটে দিলাম। এদিকে আমার ভাতটা নিয়ে নিয়েছি, আমি ঠান্ডা ভাত নিয়েছি, আর এদিকে প্রীতমদের গরম ভাত। এই হলো আমাদের মাটন কষা। অর্ক তো চর্বি খেতে ভালোবাসে, তাই ওকে চর্বি দেওয়া হয়েছে। আর আমাদের খাবারটা এবার খেয়ে নেবো। অর্ক মাটন দেখলে খুব খুশি, এখন আমিও খুশি হয়ে যাই মাটন দেখলে। হ্যাঁ জানি তোমরা আমাকে বলবে দিদি আজকে ভিডিওটা এত ছোট কেন। আমি বলে দিই আমার শরীরটা একটুখানি উইক আছে, তো সেই কারণে বলতে পারো একটু ছোট করেই আমি ভিডিওটা দিলাম। আর অনেকেই রেগুলার ভিডিও চেয়েছো, তাই চেষ্টা করছি ছোট করে হলেও প্রতিদিন একটু ভিডিও দেওয়ার। তো আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।